This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা এবং ফুল অ্যান্ড ফাইনালের এই সেগমেন্ট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতা, আমার সঙ্গে রয়েছে শুভজিৎ। একেবারে শুরুতেই আমরা যে খবরে চোখ রাখতেই হবে, আবারও শুভেন্দু অধিকারীর সভায় পুলিশের তরফ থেকে না আসলো, মানে বাধা। আবারও বিজেপিকে আদালতে যেতে হলো। 2রা জানুয়ারি চাঁচলের সভা, সেই সভায় অনুমতি না দেওয়ার অভিযোগ। সভা করতে সোমবার আদালতে আবেদন করছে বিজেপি। শুভেন্দুর সভার অনুমতি চাইতে আবারও আদালতের দ্বারস্থ হতে হলো বিজেপিকে। 102 বার বাধা। আর তো 1.5 মাস রাজ্যকে এভাবেই তোপ দেখেছেন শুভেন্দু অধিকারী। শুভতোষ আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। শুভতোষ, কি কারণে এক্ষেত্রে অনুমতি মিলল না? প্রাথমিকভাবে নাটা এলো কেন? বিশেষ কোনো কারণে? দেখো, সেই জিনিসটাই নিয়েই প্রশ্ন উঠছে। কারণ কলমবাগান যে ময়দান, যে চাঁচলের যেখানে কলমবাগান ময়দান বলে যে জায়গাতে শুভেন্দু অধিকারীর সভা রয়েছে, সেই কলমবাগান ময়দানের যে মালিক, সেই মালিক নিজে কিন্তু অনুমতি দিয়েছে এবং সেই তার অনুমতি নিয়ে নেওয়ার পরেই বিজেপির তরফ থেকে চাঁচল থানার আইসি এবং এসডিও মানে মহকুমা শাসকের কাছে আবেদন জানানো হয়। কিন্তু পুলিশের তরফ থেকে তাদেরকে সেই নাকচ করে দেওয়া হয় আবেদন, মানে স্পষ্ট করে বলে দেওয়া হয় যে মানে অনুমতি দেওয়া হচ্ছে না। কিন্তু কেন দেওয়া হচ্ছে না সেটা স্পষ্ট করা হয়নি। তোমাকে বলি যে শুভজিৎ, যে কিছুদিন আগেই এখানকার জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি তৃণমূলের, তিনি প্রকাশ্য মঞ্চ থেকে বলেছিলেন, হুমকি দিয়েছিলেন উত্তর মালদাতেই, যে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মালদায় মাটিতে পা রাখতে দেবেন না। এর পরেই কিন্তু এই সভা এবং তারপরেই পুলিশের তরফ থেকে একেবারে না বলা। বেশ ধন্যবাদ শুভতোষ। ওটা অনেকবার 102 বার করেছে। 29 তারিখে ভ্যাকেশন বেঞ্চ আছে, পার্টির পক্ষ থেকে সেখানে আবেদন করবে, চেষ্টা করবে। আর 1.5 মাস তো আছে, তারপরে তো এরা পারমিশন দিতে পারবে না। আজকে সকালেও এখানে মন্ডল সভাপতির ভাইকে গ্রেপ্তার করেছে ফলস কেসে। ওদের ওই চুরির পাঁচালি, সেই টোটোটা নেমে গেছিল পুকুরে, সেটাকে চালিয়ে দিয়েছে। হিন্দুদের উপরে এইভাবে অত্যাচার করে 1.5 মাস গেছে, তারপরে সব হয়ে যাবে। আর এই মুহূর্তে আরো একটা বড় খবরে নজর থাকবে। নন্দীগ্রাম থানায় ঢুকে পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। মিথ্যে মামলায় বিজেপি কর্মীকে গ্রেফতারের অভিযোগ এবং বৃহস্পতিবার সন্ধ্যায় নন্দীগ্রামের টেকুতিয়ার উন্নয়নের পাঁচালী প্রচার করছিল তৃণমূল। অভিযোগ, সেই ট্যাবলেট বিজেপি কর্মী সমর্থকেরা ভাঙচুর চালায়। পুলিশ, হ্যাঁ, ছটিপাড়া পুলিশ, ছটিপাড়া পুলিশ, ছটিপাড়া পুলিশ। কেউ হাতই দেয়নি তাদের টোটোতে। কালকে পুকুরে পড়ে একটা ফ্লেক্স ছিঁড়েছে, সেটা পুরো চাপিয়ে দিচ্ছে সাজসিং করে। একদিনও কলেজ করে না এই ছোকরাটা, এই গর্গনা হর্গ, একদিনও কলেজ করে না, এইসব করে বেড়া। আর এরা থরথর করে কাঁপে ভয়। এদের বাবা মা পড়াশোনা করায়নি, পড়াশোনা ওরাই করিয়েছে, তৃণমূল করিয়েছে, আইপ্যাক করিয়েছে। এপ্রিল মাসের পরে মমতা থাকবে না, আইপ্যাক থাকবে না। আমি আপনাকে বলে গেলাম, যা করছেন ফল ভুক্তল করা পুলিশ, হ্যাঁ, ছটিপাড়া পুলিশ, ছটিপাড়া পুলিশ, আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদেরকে সেই মুহূর্তের ছবিটা তুলে ধরার চেষ্টা করছি, যে মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি নন্দীগ্রাম থানায় সেখানে যে পুলিশকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন। কেন? কারণ মিথ্যে মামলায় বিজেপি কর্মীকে গ্রেফতারের অভিযোগ উঠে আসছে। কনিষ্ক রয়েছেন আমাদের সঙ্গে। কনিষ্ক, ঠিক কি ঘটনা ঘটেছিল? কেন এই বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে?
দেখো যে বিষয়টা উঠে আসছে 25শে ডিসেম্বর বিকেল বেলা যখন 5টার কিছু বেশি হবে ও ঠিক সন্ধ্যার ঠিক আগে আগে নন্দীগ্রাম 1 ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল বা রাজ্য সরকারের যে উন্নয়নের পাঁচালী ট্যাবলো উদ্বোধন করা হয়েছিল জেলা তৃণমূলের পক্ষ থেকে, ফলে সেই উন্নয়নের পাঁচালী টোটো ট্যাবলো যখন ভেকুটিয়া অঞ্চলে প্রবেশ করে তখন কিন্তু যেটা তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ যে স্থানীয় বিজেপির নেতৃত্বরা তারা সেই টোটোর যে সমস্ত ফ্লেক্স ব্যানার ছিল সেই টোটো ফ্লেক্স ব্যানার ছিঁড়ে দেয় এবং ছিঁড়ে দেওয়ার পরে রীতিমতো টোটোটাকে ভাঙচুর করা হয় বলে এমন সেই অভিযোগ নিয়ে রীতিমতো 24 ঘন্টা পরে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নন্দীগ্রাম থানায় বেশ কিছু বিজেপি কর্মী সমর্থকদের নামে অভিযোগ করা হয়। আর তারই ভিত্তিতে দেখা যাচ্ছে তার ঠিক 24 ঘন্টা কাটা অর্থাৎ অভিযোগ হওয়ার ঠিক 24 ঘন্টা পরে স্থানীয় ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের মন্ডল সভাপতির ভাই এই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে তাকে গ্রেফতার করা হয়েছে এবং বিরোধী দলনেতা যেটা থানায় গিয়ে অভিযোগ বা যেভাবে তিনি ক্ষুব্ধ হলেন যে সাদা পোশাকে গিয়ে পুলিশ কেন তার বাড়ি থেকে তুলে নিয়ে এলো সেই বিষয়টা নিয়ে রীতিমতো সরব হয়েছেন এবং তার পাশাপাশি একাধিক মিথ্যে মামলায় বিভিন্নভাবে বিজেপি কর্মী সমর্থকদের জড়িয়ে দেওয়া হচ্ছে। ফলে ভোট যত এগিয়ে আসছে যে একে অপরে অর্থাৎ রাজনৈতিক তরজা তৃণমূল যেমন করছে বিরোধী দল বিজেপির বিরুদ্ধে পাল্টা বিজেপি আবার করছে। যত এগিয়ে আসছে ততই রাজনীতির ময়দানে কিন্তু শাসক বিরোধী দুপক্ষে নেমে পড়েছে। ধন্যবাদ তোমাকে। আরো একবার আপনাদেরকে দেখাই সেই মুহূর্তের ছবিটা দেখুন। কলপাড়া পুলিশ, হ্যাঁ চটিপাড়া পুলিশ, যদি যেত তাও ভাবতে যে না আমরা চটিপাড়া পুলিশ, বাচ্চা মুখে আমাদের একটু বলুন আমার ভাইকে যে তুলে নিয়ে যাচ্ছেন চটিপাড়া পুলিশ কিছু বলেনি বলে আপনাদের মহিলা পুলিশ বলে আমার খাবো আমার কথা দিয়ে আমার পিঠে করে চড় মার কি পুলিশ করেছে ওই সেখানে আপনি আর কেউ হাতই দেয়নি তাদের টোটোতে কালকে পুকুরে পড়ে একটা ফ্লেক্স ছিঁড়েছে সেটা পুরো চাপিয়ে দিচ্ছে সাজসিং করে। একদিনও কলেজ করে না এই ছোকরাটা, এই গর্গনা হর্গ একদিনও কলেজ করে না, এইসব করে বেড়ায় আর এরা থরথর করে কাঁপে ভয়। গৌরাঙ্গ করে এখনই ছাড়বে এদের বাবা মা পড়াশোনা করায়নি, পড়াশোনা ওরাই করিয়েছে, তৃণমূল করিয়েছে, আইপ্যাক করিয়েছে। মেডিকেল রিপোর্ট করে আবার ওনার নামে এপ্রিল মাসের পরে মমতা থাকবে না, আইপ্যাক থাকবে না। আমি আপনাকে বলে গেলাম যা করছেন ফল ভুক্তল করা পুলিশ, হ্যাঁ চটিপাড়া পুলিশ, যদি যেত তাও ভাবতে যে না আমরা চটিপাড়া পুলিশ, আমরা শুধু বলছি যে বাচ্চা মুখে আমাদের একটু বলুন আমার ভাইকে যে তুলে নিয়ে যাচ্ছেন চটিপাড়া পুলিশ কিছু বলেনি বলে আপনাদের মহিলা পুলিশ বলে আমার খাবো আমার কথা দিয়ে আমার পিঠে করে চড় মার কি পুলিশ করেছে। আজকে সকালেও এখানে মন্ডল সভাপতির ভাইকে গ্রেপ্তার করেছে ফলস কেসে। ওদের ওই চুরির পাঁচালী সেই টোটোটা নেমে গেছিল পুকুরে, সেটাকে চালিয়ে দিয়েছে। হিন্দুদের উপরে এইভাবে অত্যাচার করে মাস দেড়ে গেছে, তারপরে সব হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদেরকে বারবার করে দেখাচ্ছি যেখানে দেখা যাচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি রীতিমতো হুঁশিয়ারি দিলেন, কেননা যে অভিযোগ উঠে আসছে বিজেপির এক কর্মীকে তাকে মিথ্যে মামলায় গ্রেফতার করা হয়েছে, তৃণমূলের ট্যাবলো ভাঙচুরের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বিজেপি কর্মীকে, মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ এবং পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। পুলিশ, হ্যাঁ চটিপাড়া পুলিশ, যদি যেত তাও ভাবতে যে না আমরা চটিপাড়া পুলিশ, আমরা শুধু বলছি যে বাচ্চা মুখে আমাদের একটু বলুন আমার ভাইকে যে তুলে নিয়ে যাচ্ছেন চটিপাড়া পুলিশ, কিছু বলেনি বলে বৃহস্পতিবার সন্ধ্যায় নন্দীগ্রামের ডেকুদিয়ায় সেখানে উন্নয়নের পাঁচালী প্রচার করছিল তৃণমূল। অভিযোগ সেই ট্যাবলো বিজেপি কর্মী সমর্থকেরা ভাঙচুর চালায়। নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করে তৃণমূল। নাম ছিল কয়েকজন বিজেপি নেতা কর্মী। একটা ফ্লেক্স ছিঁড়েছে সেটা পুরো চাপিয়ে দিচ্ছে সাজসিং করে। নন্দীগ্রাম থানায় ঢুকে পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর, মিথ্যে মামলায় বিজেপি কর্মীকে গ্রেফতারের অভিযোগ, তৃণমূলের ট্যাবলো ভাঙচুরের অভিযোগে গ্রেফতার করা হয় বিজেপি কর্মীকে, মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দু। পড়াশোনা ওরাই করিয়েছে, তৃণমূল করিয়েছে, আইপ্যাক করিয়েছে। মেডিকেল রিপোর্ট করে আবার ওনার নামে এপ্রিল মাসের পরে মমতা থাকবে না, আইপ্যাক থাকবে না। আমি আপনাকে বলে গেলাম যা করছেন ফল ভুক্ত।
এখানে বেরোনোর সময় সিসিটিভি ফুটেজ তৃণমূলের জেলা সভাপতি সুজিত রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, শুভেন্দু অধিকারী তিনি রীতিমতো হুঁশিয়ারি দিচ্ছেন পুলিশকে। কেননা অভিযোগ করছেন যে বিজেপি কর্মী তাকে মিথ্যে মামলায় গ্রেফতার করা হয়েছে। প্রথমত বলবো শুভেন্দু অধিকারী উন্মাদ হয়ে গেছে, কারণ উনি ওনার যারা বিজেপির কর্মী তারা তৃণমূল কংগ্রেসের ট্যাবলো ভাঙবে, তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীকে শ্লীলতাহানি করবে, মারধর করবে, কিন্তু ভারতীয় জনতা পার্টির তিনি কর্মী বলে তাকে কিছু করা যাবে না, পুলিশ প্রশাসন কিছু করতে পারবে না। আবার উল্টো দিকে যখন তৃণমূল কংগ্রেসের কর্মী ওনাদের পার্টি অফিসের সামনে কোনো সমস্যা করছে, তা ওনারা যখন অভিযোগ করছেন তিনি কিন্তু অ্যারেস্ট হয়েছেন গতকাল ভবানীপুর থানায়। তিনি কিন্তু জামিন পেয়ে বেরিয়েছেন। কোনো তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড স্তরের নেতারা যে থানায় বিক্ষোভ দেখাননি, কারণ আমরা পশ্চিমবাংলায় যে সুশাসন মমতা ব্যানার্জির নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে, সেই সুশাসনকে উনি নন্দীগ্রামে অচলাবস্থা করার জন্য যে আইসিকে, থানার কর্মচারীদেরকে, এই থানার বাকি স্টাফদেরকে উনি চমকাচ্ছেন। কারণ ওনার ধমক চমক ছাড়া ওনার কিছু নেই, বাংলার উন্নয়নে কিছু নেই। যখন প্রতিবেশী রাজ্যে বাংলা ভাষায় কথা বলার জন্য বাঙালিরা আক্রান্ত হচ্ছে, তখন কিন্তু উনি কিছু বলছেন না। উনি ভারতীয় জনতা পার্টির কর্মীরা তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করবেন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা আক্রান্ত হবেন, তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিলে উনি যে চিৎকার করবেন, উন্মাদ পাগলের মতো প্রলাপ বকে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। ফুটেজও পেয়ে গেছি, আর আমার ঘোড়াকে গৌরাঙ্গকে পরা পুলিশ, হ্যাঁ চটি পরা পুলিশ, পুলিশ যদি যেত তাও ভাবতেই যে না আমরা ওরা আনতে চটি পরা পুলিশ, আমরা শুধু বলছি যে বাচ্চা মুখে আমাদের একটু বলুন আমার ভাইকে যে তুলে নিয়ে যাচ্ছেন চটি পরা পুলিশ কিছু বলেনি। বলে আপনাদের মহিলা পুলিশ বলে মার খাবো, আমাদের মার কথা দিয়ে আমার পিঠে করে চড় মার কি পুলিশ করেছে ওই সেখানে আপনি আর কেউ হাতই দেয়নি তাদের টোটোতে কালকে। পুকুরে পড়ে একটা ফ্লেক্স ছিঁড়েছে, সেটা পুরো চাপিয়ে দিয়েছে সাজসিং করে। গতকালই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় সিদ্ধান্তের কথা নির্বাচন কমিশন জানিয়েছিল। আপনারা জানেন যে এবার ভোটার তালিকায় নাম তুলতে সিএএ যে শংসাপত্র, যে সার্টিফিকেট, সেটা গ্রাহ্য হবে। অর্থাৎ নতুন করে যারা ভোটার তালিকায় নাম তুলতে আবেদন করবেন তারা সিএএ সার্টিফিকেট নথি হিসেবে দিতে পারবেন। একটু ডিটেইলে জানবো আমার সহকর্মী দীপঙ্করের কাছ থেকে। দীপঙ্কর, এখনো পর্যন্ত এই যে প্রসেসটা গতকাল ঘোষণার পর, তার তো একটা বাস্তবায়ন ঘটবে যারা যারা আবেদন করবেন, তারপর থেকে এখনো পর্যন্ত এটার আপডেট কি আছে, কারা কারা আবেদন করেছেন, কিভাবে বিষয়টা এগোচ্ছে? দেখো, এখনো পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি 11,000-এর বেশি মানুষ সার্টিফিকেট পেয়েছেন, তারা ভোটার তালিকায় নাম তুলতে পারবেন ফর্ম 6-এর মাধ্যমে, এমনটা বলেছে নির্বাচন কমিশন। এই যে মানুষগুলো দেখছেন, এর মধ্যে অনেকেই নাগরিকত্বের আবেদন করেছেন। এই যে নাগরিকত্বের সার্টিফিকেট, সেই সার্টিফিকেট তিনি পেয়ে গেছেন। তার কাছে একটু জানি, এই যে নির্বাচন কমিশনের কথা, কতটা খুশি আপনারা? ভীষণ খুশি। আমরা মনে করি যে অনেকটা পথ এগিয়ে দিল এই সিদ্ধান্ত নিয়ে। আপনিও তো সার্টিফিকেট পেয়েছেন। হ্যাঁ, খুব খুশি হয়েছি যে অনেকেই তো পায়নি, যে পায়নি তারা খুব টেনশনে আছে, আমরা পেয়েছি, খুব খুশি হয়েছি। 2014 সালের পর থেকে যারা এসছে তাদের তো এই তালিকায় থাকবে না, সেক্ষেত্রে কি সমস্যা হবে? সমস্যা তো বটে, নাম না তুলতে পারলে তো সমস্যা, ভোট না দিতে পারলে সমস্যা না। তো যারা আবেদন করেছিল এবং সার্টিফিকেট পেয়েছে তাদের নাম তো খুব সহজে উঠে যাবে, আমরা তো সেটা খবর পেয়েছি। কিন্তু যারা এখনও সার্টিফিকেট পায়নি, আবেদন করেও যারা সার্টিফিকেট পায়নি, এই সার্টিফিকেট পাওয়াটা একটু ত্বরান্বিত করলে ভালো হয়। শুভজিৎ, আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, রাজনৈতিকভাবে তৃণমূলের তরফ থেকে বারবার বলা হচ্ছিল যে আবেদন না করতে, অনেকে করেনি। আমাদের মধ্যে রয়েছেন সে সম্পাদক, তার কাছে একটু জিজ্ঞেস করি কি হবে এদের। যারা আবেদন করেনি তারা দ্রুত আবেদন করে নিয়ে সার্টিফিকেটটা বের করে নিয়ে সমাধান হবে। আর এই প্রসঙ্গে আপনাদের চ্যানেলে বলতে চাই যে আজকে একটা সত্যি ঐতিহাসিক দিন। আজ থেকে 15 বছর আগে 2010 সালে 28শে ডিসেম্বর বড়মার নেতৃত্বে এই সময়তেই এই নাগরিকত্ব আন্দোলনটা হয়েছিল। আর আজকের সেই সময়ে আজকে এই সার্টিফিকেটগুলো কার্যকারী হচ্ছে। এটা এই শ্রেণীর মানুষ, অর্থাৎ এই উদ্বাস্তু, মতুয়া এবং সাধারণ যারা মানুষ রয়েছে হিন্দুরা, তাদের মানে পূর্ণ স্বাধীনতাটা এখন পেল। আমাদের মনে হয়েছে 47 সালে তারা স্বাধীন ছিল না, তারা পরাধীন ছিল। আজকে তারা নতুন করে স্বাধীনতা। এখন কি করবেন আপনারা, যারা করেনি তাদের জন্য কি বলবেন?
এখন আমরা যারা করেছি এখন তাদের জন্য পূর্ণ সহযোগিতা করব, তারা যত তাড়াতাড়ি করে। অর্থাৎ এই মুহূর্তে তারা এই গোটা বিষয়টায় সহযোগিতা করবেন বলেই এক কথায় বললে জানা যাচ্ছে। ধন্যবাদ দীপঙ্কর। আমরা এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে ফোন করেছিলাম মমতা বালা ঠাকুরকে, তিনি কি বলেছেন আমি পিসিআরকে বলবো একবার দর্শকদের শোনাতে। সুপ্রিম কোর্ট একরকম বলছে, এদিকে আপনার সিএতে অ্যাপ্লাই, কিন্তু সিএতে অ্যাপ্লাই করলেই যে সে ভোটার অধিকার পাবে সেটা তো বলেনি। ভোট দিতে পারবে সেটাকে বলেছে অ্যাপ্লাই করতে পারবে, সেটা 6 নম্বর ফর্মে সেটা করতে পারবে, কিন্তু এটা তো বলেনি নির্বাচন কমিশন যে আপনার 2002 সালে ভোটটা থাকবে। এটা কি বলেছে? 2002 সালের পরের থেকে আপনি ভোটটা দেবেন, সেটা কি বলেছে? তারা ফর্মটা 6 নম্বরে ফর্মে ভরতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে বড় একটা সিদ্ধান্ত, যে বিষয় নিয়ে আমরা কথা বলছি। ভোটার তালিকায় নাম তুলতে এবার সিএএ যে সার্টিফিকেট, যাদের যাদের সিএএ সার্টিফিকেট আছে তারা নাম তুলতে এই সিএ সার্টিফিকেট গ্রাহ্য হবে। সেখানে গতকালই বড় সিদ্ধান্তের কথা নির্বাচন কমিশন জানিয়ে দেয়, অর্থাৎ নতুন করে যারা ভোটার তালিকায় নাম তুলতে আবেদন করবেন তাদের ফর্ম 6 ফিল আপের সময় এই সিএএ সার্টিফিকেট নথি হিসেবে কার্যকর হবে। অর্থাৎ নিঃসন্দেহে ইতিমধ্যে 11,000 মানুষ যারা সিএ সার্টিফিকেট পেয়েছেন তাদের ক্ষেত্রে এটা সুখবর তো বটেই। সেরকমই বেশ কয়েকজনের কাছ থেকে আমরা রিয়াকশন নিচ্ছিলাম, তাদের প্রতিক্রিয়া। তারা বলেছেন সর্বতভাবে আবেদন তো তারা করবেনই, এবং এই প্রসেসটার মধ্যে আর যা যা পদক্ষেপ করা দরকার, আর যা যা বিষয় আশয় সামনে আসবে সেই যাবতীয় বিষয়গুলো তারা সহায়তা করবেন। তবে নিঃসন্দেহে এটা একটা বড় আপডেট, তার কারণ ভোটার তালিকায় যে সিএ সার্টিফিকেট নাম তুলতে গ্রাহ্য হবে এই সিদ্ধান্তে এই সময় দাঁড়িয়ে, এই এসআইআর আবহে দাঁড়িয়ে, যেখানে শুনানির সময় নানাবিধ সংশয়ের আবহে এই সিদ্ধান্ত নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে ভোটার তালিকায় নতুন করে নাম তুলতে সিএএ সার্টিফিকেট, সিএ শংসাপত্র যারা পেয়েছেন সেটা নথি হিসেবে তারা দেখাতে পারবেন। গতকালই বড় সিদ্ধান্তের কথা নির্বাচন কমিশন জানায়, অর্থাৎ নতুন করে যারা ভোটার তালিকায় নাম তুলতে আবেদন করবেন তারা সিএএ সার্টিফিকেট নথি হিসেবে দেখাতে পারবেন। দার্জিলিং জেলাতে শুরু হলো এসআইআর এর শুনানি। জেলার 48টি কেন্দ্রে চলছে শুনানি, যার মধ্যে শিলিগুড়িতে 11টি কেন্দ্র, এসডিও অফিস ছাড়াও 10 জায়গায় শুনানি চলছে। প্রসেনজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, সকাল থেকেই তোমার সঙ্গে কথা হচ্ছিল, সেখানে যারা আসছেন এই মুহূর্তে শুনানির জন্য তারা কি বলছেন, তাদের কি বক্তব্য? দেখো, ইতিমধ্যেই মোট 5,000 জনকে ডাকা হয়েছিল আজকে প্রথম দিনের শুনানির জন্য। মোট 49টা কেন্দ্রে শুনানি চলছে। ইতিমধ্যেই ফার্স্ট হাফে 3,000 জনের শুনানি কিন্তু সম্পন্ন হয়ে গেছে। মোটরের উপর যারা শুনানিতে এসেছিলেন, কমিশন স্বীকৃত যে 12টি ডকুমেন্ট সেগুলোর কোনো একটা যারা দেখাতে পেরেছেন তারা জানাচ্ছেন যে তারা কমিশনের তরফে জানিয়ে দেওয়া যে তারা স্যাটিসফাইড, এবং তারাও হাসি মুখে বেরিয়ে আসছেন। কিন্তু এমন কিছু মানুষও আছেন যারা এসেছেন, যেমন আমার সঙ্গে আছেন উনার স্ত্রী আঙ্গুরি বিবি, যিনি কিষানগঞ্জের বাসিন্দা। বাবা মা ছোটোবেলায় মারা গিয়েছিল বলে উনি জানাচ্ছেন, এবং উনার কাছে উনি যেহেতু বাড়িতে প্রসব হয়েছিলেন ফলে তার জন্মের সার্টিফিকেট নেই, উনি পড়াশোনা করেননি কোনো স্কুলে, ফলে স্কুল সার্টিফিকেট নেই। সেই ক্ষেত্রে আমি একবার সরাসরি কথা বলি, আপনার স্ত্রীর কী সমস্যাটা হয়েছে? আমার স্ত্রীর সমস্যাটা হচ্ছে কি, আমার স্ত্রীর বাবা মা ছোটোবেলায় মারা গেছে। তার দাদা ভোটার লিস্টে বাবা মায়ের নাম নেই? না, ভোটার লিস্টে বাবা মার নাম নেই। আপনার স্ত্রীর জন্ম সার্টিফিকেট আছে? না, কোনো জন্ম সার্টিফিকেট, স্কুলের সার্টিফিকেট এসব নাই। ও দাদা ওকে পালে পুষে বড় বড় আঙ্গুরি বিবি, তো ও দাদায় পাল পুষে বড় করে আমার সাথে বিয়ে দেয়। সেটা আমরা লায়ন্স ক্লাবের উদ্যোগে। আজকে হিয়ারিং এ কমিশন কি বললো? তোকে কি বলছে? এটা হবে না, হবে না বলছে, নেক্সট টাইম দেবে। তাহলে নাম কাটা চলে যাবে। নাম কাটা হিয়ারিং ডাকবে আরেকবার বলছে। তখন কি ডকুমেন্ট দেবে? নতুন কিছু ডকুমেন্ট তো দিতে হবে। কিছু বলেনি, আমার যে নিয়ে আসছে ওকে এই ডকুমেন্টটা হবে না। হবে না। একদম শুনতেই পেলে, এই ক্ষেত্রে যাদের কাছে ন্যূনতম ডকুমেন্টগুলো নেই যে কোনো কারণেই হোক, অর্থাৎ যারা আসছেন তাদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া কিন্তু দেখা যাচ্ছে। আপডেটের দিকে তুমি নজর রাখো, আপাতত তোমাকে ধন্যবাদ। এবং এই বিষয়ে তৃণমূলের বিএলএর পক্ষ থেকে কি বলা হচ্ছে শোনাবো, এবং পাশাপাশি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কি বলছেন শোনাবো। মানুষ ভীষণভাবে বিভ্রান্ত এবং হয়রানির শিকার আমরা দেখছি। তারা অনেকে রয়েছেন, আরও যেটা অস্বস্তিকর বিষয়, হাস্যকর বিষয়, যে মানুষ জীবিত রয়েছেন তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। এএসডিডি যে লিস্টটা আমরা পেয়েছি, এরকম অনেক মানুষ আছে দীর্ঘদিন ধরে তারা ভোট দিচ্ছেন, তারা চাকরি করছেন, তারা পাসপোর্ট রয়েছে, সেরকম ইনাদের মতো প্রচুর মানুষ রয়েছেন যাদেরকে আজকে বিভ্রান্তি হয়রানির শিকার হতে হচ্ছে। তাদের মূল্যবান সময় নষ্ট করতে হচ্ছে শুধুমাত্র নির্বাচন কমিশনের ভুল এবং তাদের
ষড়যন্ত্রের জন্যে। তো আমরা একটাই কথা বলবো, যে মানুষকে বলবো যে আপনারা কোনোভাবে বিভ্রান্ত হবেন না, কোনোভাবে ভয় পাবেন না। মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায় আপনার সাথে রয়েছে। দেখুন, তৃণমূলের অভ্যেস হচ্ছে নবান্ন থেকে রাজনৈতিক সভা করা। মুখ্যমন্ত্রী নবান্নে বসে রাজনীতি, মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস জানেই না যে প্রশাসন এবং রাজনীতি দুটো আলাদা। এই বিষয় সম্পর্কে অন্তত তৃণমূলের মুখে কোনো ধরনের জ্ঞানবর্ষণ মনে হয় না শোভা দেয়। আর আরেকটি বিষয় বলতে চাই, আজকে তৃণমূল বলুক যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এসআইআর এর বিরোধিতা করেছিলেন, তো এসআইআর এর ফর্ম ফিল আপ করলেন কেন? আজকে রাজ্যে যখন প্রায় 58 লক্ষ নাম বাদের তালিকায় আসলো, এসডি লিস্টে আসলো, সারা রাজ্যের কোথাও দেখেছেন যে এই নিয়ে কোথাও কোনো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে? ব্যারাকপুর শিল্পাঞ্চলেও এসআইআর এর শুনানি চলছে। সূত্র মারফত যেটা খবর পাওয়া যাচ্ছে যে প্রথম দিনে 5000-এর বেশি ভোটারকে শুনানিতে ডাকা হয়েছে। শতাধিক কেন্দ্রে সকাল থেকে শুনানি পর্ব চলছে। একটু ডিটেল সেই ছবিটা আমরা একবার জেনে নেব। আমার সহকর্মী অনন্ত চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। অনন্ত, শুনানি পর্বটা ঠিকানে কীরকম, কীভাবে চলছে, কতটা সুষ্ঠুভাবে হচ্ছে, একটু ডিটেল সেই ছবিটা আমি জানতে চাই। টোটাল ব্যারাকপুর শিল্পাঞ্চলে এরকম 100টি সেন্টারে, ভেন্যু কেন্দ্রে সেই শুনানি চলছে। দুপুর 12টা থেকে 2:30 পর্যন্ত শুনানি চলবে এবং টোটাল 5000 এরকম শুনানি ডাকা হয়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে। সবাই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন। দিদি, কখন এসছেন? অনেকক্ষণ, 10টা এসেছি। 10 কেন ডাকা হয়েছে? ডাকা হয়েছে এই হিয়ারিং এর জন্য। কেন হিয়ারিং কেন হলো? ওই হচ্ছে যে ডকুমেন্টস দিতে হবে, এখানকার বাসিন্দা কিনা সবকিছু প্রমাণপত্র দিতে হবে। জন্মের যে সার্টিফিকেট দিয়েছিলেন? না, জন্মের সার্টিফিকেটটা দেয়নি। তখন তো অত কেউ গুছিয়ে সব কিছু রাখতে পারতো না, সেই জন্য দিতে পারিনি। বাবা ছিল না, তারপরে মা মারা গেছিলো। 2002 নাম আছে? না, বাবা মার কারণও নেই, আমারও নেই। আগে কোথায় থাকতেন? চাঁদুয়াতেই থাকতাম। চাঁদুয়াতে। আরও অনেকে দাঁড়িয়ে আছেন, কেন আপনাকে হিয়ারিংয়ে ডাকলো কেন? হিয়ারিংয়ে কেন ডাকলো, কি প্রবলেম সে তো জানি না। আচ্ছা, এখন সেটা কি তথ্য দেননি? হ্যাঁ, সবই দিয়েছি কাগজপত্র। 2002 নাম আছে লিস্টে? সে তো নিশ্চয়ই থাকবে, তখন কি আর ভোট দেয়নি 2002? তাহলে কেন ডাকলো? তো কিসের জন্য ডাকলো সেটাই তো জানতে হবে। বলছি কেন ডেকেছে, কেন? আর বাবার নাম আছে 2002-এ। আচ্ছা, দাদার নাম আছে, তাও তারপরেও ডেকেছে। কেন? এবার কেন আপনারাই তো বলতে পারবেন কেন। না, আমরা তো ডাকিনি, ডেকেছে তো নির্বাচন কমিশন। হ্যাঁ, তো ওই তো বলতে পারবে। তথ্য দেননি। আমি সার্টিফিকেট জমা দিয়েছি। আমি জন্ম সার্টিফিকেট নেই তো আমার। কেন নেই? বাবা করিনি, ওই সময় ছিল নাকি বাবা আমাদের? কারো যদি বাড়িতে জন্ম আসে কি করে জন্ম সার্টিফিকেট দেবে? এর মা ছোট্টবেলায় মারা গেছে, বাবা নেই বাড়িতে, সেও মারা গেছে, তো সার্টিফিকেটটা দেবে কে? আপনার প্রবলেম বেশ বুঝতে পেরেছি। অনন্ত, তুমি ওনাদের সঙ্গে কথা বলো। আপাতত ধন্যবাদ। ব্লক সভাপতি তো এটা তো সরকারি কোনো পোস্ট নেই, এটা তৃণমূলের পার্টির পোস্টে তো ওখানে থাকার নিয়ম নেই। এরকম যদি মনে হয় আমরাও ভেতরে ঢুকবো, যদি একটা অরাজকতা তৈরি হবে, তার থেকে ভালো ওনারাও বেরোক, আমরাও বাইরে বসি, সবাই মিলে বাইরে বসুক না। আপনাদের যদি মনে হয় জনগণকে সার্ভ করবেন, বাইরে বসে করুন, নির্বাচন কমিশনের লোকরা ভেতরে করুক। শুরু হলো এসআইআর এর শুনানি। সূত্রের খবর, প্রথম পর্যায়ে শুনানি হচ্ছে প্রায় 32 লক্ষ ভোটারের। মূলত নো ম্যাপিং ভোটারদের কাছেই যাচ্ছে নোটিশ, চাওয়া হচ্ছে যাবতীয় নথি। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি প্রদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ্ত, এই যে প্রথম পর্বের শুনানি, সেই শুনানিতে যাদেরকে ডাকা হচ্ছে মূলত নো ম্যাপিং, অর্থাৎ যারা ম্যাপ করেননি বা ম্যাপ করতে যাদের ভুল হয়েছে তাদেরকেই ডাকা হচ্ছে। একেবারেই তাই, যাদের নাম মূলত 2002-এর তালিকাতে নেই, এমনকি তাদের পরিবারের কারোর নামও 2002-এর তালিকাতে নেই, বা সেই অংশকেই কিন্তু এই প্রথম দফার শুনানিতে ডাকা হয়েছে। এবং যে প্রক্রিয়া আজকে থেকে চলছে, রাজ্যের বিভিন্ন প্রান্তের ছবি আমাদের সহকর্মীরা সকাল থেকে সেই ছবি তুলে ধরছে এবং মিশ্র প্রতিক্রিয়াই মিলছে। তার কারণ কেউ গোটা প্রক্রিয়াটাকে স্বাগত জানাচ্ছেন, কেউ আবার এই কিছুক্ষণ আগে অনন্ত চ্যাটার্জি যেটা দেখাচ্ছিলেন যে জন্মের শংসাপত্র কোথা থেকে পাবেন, এই সমস্ত
সমস্ত বিষয়ের খুঁটিনাটি তথ্য কিন্তু নির্বাচন কমিশনের যে সমস্ত দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা রয়েছেন, অর্থাৎ ইআরও AEROরা রয়েছেন তারা, এবং প্রত্যেকটা জায়গাতেই 11টি করে টেবিল করা হয়েছে অন্তত তেমনটাই জানা যাচ্ছে, এবং প্রত্যেকটি টেবিলেই মাইক্রো অবজারভাররা এই গোটা মাইক্রো অবজারভার যারা রয়েছেন তারাও রয়েছেন, প্রত্যেকটি বিষয় কিন্তু নথি যাচাই করা হচ্ছে। আর এবারে আপনাদেরকে জানাই, স্বাভাবিকভাবে আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে নির্দিষ্ট দিনে কোনো কারণে আপনি যদি শুনানিতে না যেতে পারেন তাহলে কি হবে। কমিশন সূত্রে খবর, বিশ্বাসযোগ্য কোনো কারণ দেখাতে পারলে ভোটার অতিরিক্ত সময় পাবে। যেসব ভোটারের বয়স 85 পেরিয়েছে তাদের বাড়িতেই শুনানি হতে পারে। মুখ্য নির্বাচনী আধিকারিক সেরকমই প্রস্তাব পাঠিয়েছে। আরো একবার জানাই আপনাদেরকে, আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে নির্দিষ্ট দিনে যদি কোনো কারণে আপনি শুনানিতে না যেতে পারেন তাহলে কি হবে। কমিশন সূত্রে খবর, বিশ্বাসযোগ্য কারণ দেখাতে পারলে ভোটার অতিরিক্ত সময় পাবে। অন্যদিকে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পরিবারকে SIR এর শুনানিতে নোটিশ পাঠানো হয়েছে। সাংসদের 2 ছেলে, মা এবং বোনকে নোটিশ পাঠিয়েছে কমিশন। কাকলি ঘোষ দস্তিদার তিনি দাবি করছেন যে খসড়া তালিকায় নাম নেই তার 2 ছেলের। SIR এর নামে হেনস্থার অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ। মানুষকে বিপদে ফেলার চেষ্টা, এভাবেই তোপ দেখেছেন কাকলি ঘোষ দস্তিদার। কি বলেছেন তিনি, শোনাবো। খসড়া তালিকা চেক করতে গিয়ে দেখা যাচ্ছে যে 2জন ছেলে আমার, তাদের নাম বেরোয়নি। এবারে তাদেরকে হিয়ারিং এ ডেকে পাঠিয়েছে, এবং তাদের বাবা একজন মন্ত্রী প্রাক্তন, আমি 4 বারের সাংসদ, 2 পুত্র তারা সরকারি চাকুরে, তাদের নাম বাদ দিয়েছে। সুতরাং সেটা নিয়ে হিয়ারিং হবে, হিয়ারিং এ যাবে, কিন্তু কিভাবে এই SIR হচ্ছে সহজেই অনুমেয়, যে তাহলে প্রত্যন্ত এলাকার মানুষ যাদের এত কন্ট্যাক্ট বা এত সকলের তো সমান বিদ্যে বুদ্ধি সবকিছু নেই যে হিয়ারিং এটা চাইছে ওটা চাইছে, এরকম ভাবে এটা তো মানুষকে হেনস্থা করা হচ্ছে, এটা তো জবরদস্তি মানুষের নাম বাদ দিয়ে মানুষকে বিপদে ফেলার চেষ্টা হচ্ছে। আমার মা আর আমার বোন অন্য বুথে তাদের ভোট, তাদেরও নাম নেই। সাংসদের পরিবারের সবার খসড়া তালিকায় নাম আছে, তথ্যের সামান্য কোনো ভুল থাকায় সংশোধনের জন্য ডাকা হয়েছে, এমনটা জানিয়েছেন স্থানীয় BLO। তৃণমূল সাংসদের হেনস্থার অভিযোগ বিজেপি আবার উড়িয়ে দিয়েছে। কি বলছেন সজল ঘোষ, শোনাব। মানে উনি কি ভাবছেন? উনি ভাবছেন কি উনি আইনের ঊর্ধ্বে, উনি কি সিস্টেমের ঊর্ধ্বে? উনি তো আপনাদের দেখান যে কিরম কারণে, কি কারণে হেনস্থার শিকার হচ্ছেন বলে ওনারা মনে করছেন। কাকলি ঘোষ দস্তিদারের তো নাম বাদ দেয়নি, হেনস্থা করার ইচ্ছে থাকলে তো ওনাকে করবে। উনি তো আইনের ঊর্ধ্বে নয়, আইন ওনাকে ডাকবে, তাতে কি হয়েছে? হ্যাঁ, SIR এই দফায় আজকে 30-32 লাখ মানুষ সামিল হতে পারে, আর ওরা তাদের ভোট নেবে আর তাদের সঙ্গে সামিল হতে লজ্জা হচ্ছে। 1.5 কোটি লোককে হিয়ারিং এ ডাকবে, তাদের তো কারোর অমর্যাদা হচ্ছে না, তাহলে ওনার অমর্যাদা হচ্ছে কেন? উনি কি মঙ্গল গ্রহের জীব তৃণমূল করেন বলে? SIR এর শুনানি কেন্দ্রে সম্মুখ সমরে এবার তৃণমূল এবং বিজেপি। আসানসোল উত্তরের মণিমালা গার্লস হাই স্কুলে একটা উত্তেজনার পরিস্থিতি, আর সেই পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে জেলা শাসক গিয়ে পৌঁছেছেন, বিশাল পুলিশ বাহিনী সেখানে। আপনাদের সেই ছবি দেখাবো। SIR এর শুনানি কেন্দ্রে সম্মুখ সমরে এবার তৃণমূল এবং বিজেপি। দেখুন সেই ছবি, তৃণমূলের সঙ্গে বিজেপির ঝামেলা। আসানসোল উত্তরের মণিমালা গার্লস হাই স্কুলের ছবি এটা। ঘটনাস্থলে ইতিমধ্যে জেলা শাসক পৌঁছে গিয়েছেন, বিশাল পুলিশ বাহিনী রয়েছে, আপনারা দেখছেন। বিশাল পুলিশ বাহিনীকে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে, আপনারা দেখছেন। আমার সহকর্মী চন্দ্রশেখর এই মুহূর্তে রয়েছেন, সেখানে আমি একটু আপডেট জানবো। চন্দ্রশেখর, কি নিয়ে এরকম পরিস্থিতি হলো? SIR এর শুনানি কেন্দ্রে এবার এভাবে একে অপরের দিকে ধেয়ে যাচ্ছে, এত বিশাল পুলিশ বাহিনী, জেলা শাসক পৌঁছেছেন, কেন, কি হয়েছিল? দেখো, ঘটনার সূত্রপাত আসানসোলের 50 নম্বর ওয়ার্ড মণিমালা স্কুলের সামনে হয়েছে, এবং এই এলাকাটি মূলত হচ্ছে মন্ত্রী মলয় ঘটকের পাড়া। এখানেই যেখানে নোটিফিকেশন যে শুনানি, সেই শুনানি কেন্দ্রের বাইরে বিজেপি একটি সহায়তা শিবির খুলেছিল, এবং সেই শিবিরটা নিয়ে আপত্তি। তৃণমূল গিয়ে সেই শিবিরে হামলা চালায় বলে অভিযোগ, এবং মারধর করে বিজেপি কর্মীদেরকে, এবং এই সময় তৃণমূল ঝান্ডা নিয়ে ওই কেন্দ্রের বিরুদ্ধে ঢুকে যায়।
বিজেপির অভিযোগ, তৃণমূলের অভিযোগ, এখানে তৃণমূল হামলা চালায়নি, সাধারণ মানুষ এর প্রতিবাদ করেছে। বিজেপি এসব কেন্দ্রের নামে বা সহায়তা কেন্দ্রের নামে তারা মানুষকে বিভ্রান্তি করছিল। কিন্তু দুপক্ষের মধ্যে মারপিট শুরু হয়, শেষ পর্যন্ত পুলিশ আসে, লাঠিচার্জ করে এবং জেলা শাসক জানিয়ে দেন এইরকম যেখানে শুনানি কেন্দ্রগুলো রয়েছে তার বাইরে কোনো রকম কোনো দলই সহায়তা কেন্দ্র করতে পারবে না। এবং তারপরে কিন্তু সব হটিয়ে দেওয়া হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং শুনানির যে পর্ব যা বন্ধ হয়ে গেছিল তা আবার শুরু হয়। বেশ, ধন্যবাদ চন্দ্রশেখর। যেখানে এসআইআর এর হিয়ারিং চলছে সেই স্কুলের গেটের বাইরে ঝান্ডা লাগিয়ে ক্যাম্প হয়েছিল, তার প্রতিবাদ সাধারণ মানুষ করেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মানুষকে আতঙ্কিত করার জন্য, যাতে এই হিয়ারিং প্রক্রিয়া বিঘ্নিত হয়, যাতে মানুষ এখানে ভয় না আসে, তার কারণে এরকম একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। আমাদের কার্যকর্তাদের উপর অতর্কিত হামলা তৃণমূল দুষ্কৃতীদের দ্বারা, এবং তারা হসপিটালাইজড রয়েছে, চেয়ার টেবিল ভাঙচুর রয়েছে, ক্যাম্প ভাঙচুর রয়েছে, এবং পুলিশ প্রশাসনের সামনে পুলিশ সহায়তা কেন্দ্রে এইরকম বাধা দিচ্ছে। এবং ডিএম সাহেব এখানে পৌঁছালেন এই ঘটনার পর, আমরা কমপ্লেন করেছি যেখানে জানাবার, ডিএমের সামনে শতাধিক তৃণমূল কংগ্রেস কর্মী ঝান্ডা নিয়ে সেন্টারের ভিতর ঢুকে গেল। এসআইআর প্রক্রিয়া কিভাবে সুষ্ঠুভাবে হবে এটা একটা প্রশ্নচিহ্নের সামনে রয়ে গেল। এসআইআর শুনানি ক্যাম্পে তৃণমূল নেতার তদারকি, নৈহাটির ব্লক তৃণমূল সভাপতির দাপাদাপি, চুপ ভিডিও, কমিশনের কাছে নালিশ বিজেপি। এসআইআর শুনানি ক্যাম্পে তৃণমূল নেতার তদারকি, নৈহাটি ব্লক তৃণমূল সভাপতির দাপাদাপি, এবং এই পুরো যখন ঘটনা ঘটছিল তখন ভিডিও চুপ ছিলেন তিনি। কমিশনের কাছে ইতিমধ্যেই নালিশ বিজেপি। অনন্ত রয়েছেন আমাদের সঙ্গে, অনন্তর কাছে চলে যাবো সরাসরি। অনন্ত, ঠিক কি ঘটনা ঘটেছিল এবং এই ভিডিওর ভূমিকা নিয়ে তো একাধিক প্রশ্ন উঠে যাচ্ছে। একদমই, দেখো এই যে আমি সেন্টার ভেন্যু দেখাচ্ছি, এই ভেন্যুতে ঘন্টার পর ঘন্টা সব যারা হিয়ারিং এসছেন তারা দাঁড়িয়ে আছেন। এইখানেই এই ভেন্যুতেই কিন্তু ব্লক সভাপতি রবি নিয়োগী, তিনি এই ব্লক সভাপতি, তিনি এই ভেন্যুতে এসে তিনি কথা বলেন এবং এইখানে ঘোরাফেরা করেন। তিনি বলছেন, নিজেই স্বীকার করছেন যে তিনি দেখভাল করতে এসছেন কারোর কোনো অসুবিধা হয় কি না, কিন্তু দেখভাল করার জন্য তো প্রশাসনিক আধিকারিকরা আছে। এইখানে ভিডিওর সাথে এই জায়গাটা যেটা বিজেপির পক্ষ থেকে সিসিটিভির ফুটেজ চ্যালেঞ্জ করা হয়েছে, এইখানে দাঁড়িয়ে তিনি ভিডিওর সাথে কথা বলেছেন। ভিডিও বলছেন, সাফাই গাইছেন যে তার সাথে তার প্রকল্প নিয়ে কথা বলতে এসেছিলেন। কিন্তু প্রশ্ন এইখানে, প্রকল্প নিয়ে কথা বললেও তিনি কেন ভেন্যুতে আসবেন? তিনি যখন তদারকি করছেন, নিজেই বলছেন, তাহলে তার সামনে তার প্রেমিসেসে যেটা নির্বাচন কমিশনের কড়া নিষেধ আছে, কোনো রাজনৈতিক নেতৃত্ব ঢুকতে পারবে না, তাহলে তিনি কেন ঢুকলেন? আর এর বাইরে রয়েছে বিজেপি, গেটের বাইরে বিজেপি, তাদের দাবি যে তারা যদি ঢোকে, আমরা যদি ঢুকি তাহলে কিন্তু অশান্তি বাড়বে। তারাও কিন্তু হুমকি দিচ্ছেন, তাহলে যারা এরা এসছেন শুনানি শুনতে তারা তো ভয় পেয়ে যাবেন যে এরকম যদি রাজনৈতিক যদি রেষারেষি থাকে তারা তো ভয় পেয়ে যাবেন। তবে তিনি নিজেই স্বীকারোক্তি করছেন যে তিনি দেখভাল করতে এসেছিলেন, আবার বলছেন থতমত হয়ে যে তিনি এই বিষয়টি তিনি দেখতে এসেছেন। তার ভোটার দাবি, সেই দাবিও যে যথেষ্ট অসংলগ্ন সেটা বোঝা যাচ্ছে। ধন্যবাদ তোমাকে। আমার পঞ্চায়েতের হচ্ছে, এক থেকে আমার পঞ্চায়েতে চলছে, তা আমার পঞ্চায়েতে আমার লোককে আমি নিয়ে আসবো না? আমি হিয়ারিং তো আমার দলের লোককে আমি নিয়ে আসবো না? দেখভাল আছে, তারপরে কাগজপত্র হয়েছিল না সেগুলো দেখছি। আমি তো ভেতরে কোনো যাইনি, তো অফিসের ভিতরে যাইনি তো না। আজকে তো আমাদের অফিস খোলা, তো আমরা প্রধান, তো আমরা প্রশাসনিকে আমরা তো যেতেই পারি, ভিডিও অফিসে তো প্রশাসনিকে যেতে পারে, আমরা তো হিয়ারিংয়ের জায়গায় যাইনি তো কোথাও। ব্লক সভাপতি তো এটা তো সরকারি কোনো পোস্ট নেই, এটা তৃণমূলের পার্টির পোস্টে তো ওখানে থাকার নিয়ম নেই। এরকম যদি মনে হয় আমরাও ভেতরে ঢুকবো, যদি একটা অরাজকতা তৈরি হবে, তার থেকে ভালো ওনারাও বেরোক, আমরাও বাইরে বসি, সবাই মিলে বাইরে বসুক না। আপনাদের যদি মনে হয় জনগণকে সার্ভ করবেন, বাইরে বসে করুন, নির্বাচন কমিশনের লোকরা ভেতরে করুক। নন্দীগ্রাম থানায় ঢুকে পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। মিথ্যে মামলায় বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে, এই অভিযোগ এমনটাই। তৃণমূলের ট্যাবলো ভাঙচুরের অভিযোগে গ্রেফতার করা হয় বিজেপি কর্মীকে। মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগে পুলিশকে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। পুলিশ, হ্যাঁ,
छोटी बड़ा पुलिस পুলিশ যদি যেত তাও ভাবতেই যে না আমরা আনদেছি छोटी बड़ा पुलिस আমরা শুধু বলছি যে বাচ্চা হচ্ছে আমাদের একটু বলুন আমার ভাইকে যে তুলে নিয়ে যাচ্ছেন छोटी बड़ा पुलिस কিছু বলেনি বলে আমাদের মহিলা পুলিশ বলে মার খাবো আমাদের মার কথা দিয়ে আমার পিঠে করে চড় মেরে কি পুলিশ করেছে ওই সেখানে আপনি আর কেউ হাতই দেয়নি তাদের টোটোতে কালকে পুকুরে পড়ে একটা ফ্লেক্স ছিঁড়েছে সেটা পুরো চাপিয়ে দিয়েছে সাজসিক করে একদিনও কলেজ করে না এই ছোকরাটা এই গর্গনা হর্গ একদিনও কলেজ করে না এইসব করে বেড়া আর এরা থরথর করে কাঁপে ভয় গৌরাঙ্গ করে পুলিশ ছাড়বে এদের বাবা মা পড়াশোনা করাই পড়াশোনা ওরাই করি তৃণমূল করিয়েছে আইপ্যাক করিয়েছে মেডিকেল রিপোর্ট করে আবার উনার নামে এপ্রিল মাসের পরে মমতা থাকবে না আইপ্যাক থাকবে না আমি আপনাকে বলে গেলাম যা করছেন ফল ভুগ এখানে বেরোনোর সময় সিসিটিভি ফুটেজও পেয়ে গেছি আর আমার ঘোড়াকে গৌরাঙ্গ আমার সহকর্মী কনিষ্ক মাইতি এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। কনিষ্ক, আমরা দেখছি যে অভিযোগ ওনারা বলছেন যে মিথ্যা অভিযোগে এভাবে তাকে ফাঁসানো হয়েছে, এখন বর্তমানে স্ট্যাটাসটা কি কোন জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতিটা? দেখো, সমগ্র বিষয়টা নিয়ে যেমন বিরোধী দল বিজেপি সুর চড়িয়েছে, তার পাশাপাশি তৃণমূল কিন্তু গতকাল অর্থাৎ 26 তারিখ এই পুরো বিষয়টা ভিকুটিয়াতে তৃণমূলের যে উন্নয়নের পাঁচালীর যে ট্যাবলো, সেই ট্যাবলো ভাঙচুর করেছে বিজেপি কর্মী সমর্থক একাধিক বিজেপি কর্মীর নামে। তারা লিখিত অভিযোগ দায়ের করেছে বাপ্পাদিত্য গর্গ সহ জেলা সভাপতি সুজিত রায়। আর এই ভিত্তিতেই কিন্তু বিরোধী দলনেতা যেমনটা অভিযোগ, এবং ছটা আজকের মোহাম্মদপুরে একটি স্কুলের কর্মসূচি শেষ করে সোজা চলে আসেন তিনি নন্দীগ্রাম থানায়, এবং ডিউটিরত অফিসার যিনি ছিলেন তাকে কার্যত জিজ্ঞেস করেন যে মিথ্যা মামলায় কেন এই গৌরাঙ্গ ঘোড়াকে অর্থাৎ ধনঞ্জয় ঘোড়া ভেকুটিয়া 1 নম্বর পঞ্চায়েতের যিনি মন্ডল সভাপতি তার ভাইকে গ্রেপ্তার কেন করা হয়েছে, এবং যেই যে গ্রেপ্তার করার যে সমগ্র প্রক্রিয়াটা সিভিল রেসে কেন গিয়ে পুলিশ গ্রেপ্তার করলো, তার পাশাপাশি যখন গ্রেপ্তার করেছে সেখানে গিয়ে মহিলাদের সঙ্গে অশালীল ব্যবহার করা হয়েছে এমনটাও কিন্তু অভিযোগ করছেন বিরোধী দলনেতা। পুরো বিষয়টা নিয়ে মিথ্যা মামলায় একাধিক বিজেপি কর্মীদের ফাঁসানোর যে চক্রান্ত করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব অর্থাৎ বাপ্পাদিত্য গর্গ সহ তৃণমূল নেতৃত্বের দিকে অভিযোগের আঙুল, আর তাতেই কিন্তু পুলিশ সহযোগিতা করছে বলে এমনটাই কিন্তু বিরোধী দলনেতা অভিযোগ করছেন। বুঝতে পেরেছি, ধন্যবাদ কনিষ্ক। আজকে সকালেও এখানে মন্ডল সভাপতির ভাইকে গ্রেপ্তার করেছে ফলস কেসে। ওদের ওই চুরির পাঁচালি, সেই টোটোটা নেমে গেছিল পুকুরে, সেটাকে চালিয়ে দিয়েছে। হিন্দুদের উপরে এইভাবে অত্যাচার করে মাস 1.5 গেছে, তারপরে সব হয়ে যায়। একটা কথা বলি, শুভেন্দু অধিকারী সারা জীবন হচ্ছে ধুমকি চুমকি হুমকি, এটা আছে আমরা জানি তো, কারণ কেন্দ্র সরকারের রাজনীতি দলটাও করে, সেই দলের কোনো উন্নয়ন নেই, সে সরকারের কোনো উন্নয়ন নেই। অতএব যখনই মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পাঁচালী যখন এলাকার মানুষের কানে কানে পৌঁছে দিচ্ছে, বাস্তব কথাটা যখন মানুষের কানে তুলে ধরছে, সেটা গোত্র জ্বালা হয়েছে। তাই বিজেপির হারমাদদের দিয়ে আজকের আমাদের এই উন্নয়নের পাঁচালীর গাড়িকে ভাঙচুর করেছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা পুলিশ তার নেবে, কারণ শুভেন্দু অধিকারী লাপাং ঝাপাং চাপাং করছে কেন, থানা ঘেরাও করবে কেন? বিজেপির কর্মী তারা তৃণমূল কংগ্রেসের ট্যাবলো ভাঙবে, তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীকে শ্লীলতাহানি করবে, মারধর করবে, কিন্তু ভারতীয় জনতা পার্টির তিনি কর্মী বলে তাকে কিছু করা যাবে না, পুলিশ প্রশাসন কিছু করতে পারবে না। আবার উল্টো দিকে যখন তৃণমূল কংগ্রেসের কর্মী ওনাদের পার্টি অফিসের সামনে কোনো সমস্যা করছে, তা ওনারা যখন অভিযোগ করছেন, তিনি কিন্তু অ্যারেস্ট হয়েছেন গতকাল ভবানীপুর থানায়। তিনি কিন্তু জামিন পেয়ে বেরিয়েছেন। কোনো তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড স্তরের নেতারা যে থানায় বিক্ষোভ দেখাননি। ওনার ধমক চমক ছাড়া ওনার কিছু নেই, বাংলার উন্নয়নে কিছু নেই। যখন প্রতিবেশী রাজ্যে বাংলা ভাষায় কথা বলার জন্য বাঙালির আক্রান্ত হচ্ছে, তখন কিন্তু উনি কিছু বলছেন না। উনি ভারতীয় জনতা পার্টির কর্মীরা তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করবেন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা আক্রান্ত হবেন, তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিলে উনি যে চিৎকার করবেন, উন্মাদ পাগলের মতো প্রলাপ বকে যাচ্ছে। 26শে মিম আইএসএফ এর সঙ্গে জোট বাঁধার ইঙ্গিত জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবিরের। 182টি আসনে জোট করে প্রার্থী দেওয়া হবে। কোন সিটে কার সঙ্গে জোট
31শে জানুয়ারির মধ্যেই ঠিক করা হবে। কৌশিক রয়েছেন আমাদের প্রতিনিধি। কৌশিক, তাহলে এবারে মিম এবং আইএসএফ এর সঙ্গে জোট করার একটা ইঙ্গিত দিচ্ছেন হুমায়ুন কবির। দেখো, একদমই দিন দুয়েক আগে কিন্তু হুমায়ুন কবির একটা সাংবাদিক বৈঠক করে বলেছিলেন যে আইএসএফ এর সঙ্গে কিন্তু তাদের কথাবার্তা অনেকটা এগিয়ে গিয়েছে। আজকে কিন্তু সেই বিষয়ে আরো জানিয়েছেন যে মিমের সঙ্গে এবং আইএসএফ এর সঙ্গে জোট করে তিনি আগামী নির্বাচনে লড়বেন এবং এর পাশাপাশি 182টি আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং বেশ কয়েকজন ব্যক্তিত্ব রয়েছে যারা সমাজে কর্মী বা বিভিন্ন সেই সব নামও কিন্তু উঠে এসেছে যারা সমাজে খুবই পরিচিত, সেই সব ব্যক্তিরা তার দল থেকে প্রার্থী হতে পারেন এমনটাও তিনি দাবি করেছেন। এবং পাশাপাশি মুখ্যমন্ত্রীকে কিন্তু বিভিন্ন ভাবে আক্রমণ করেছে, দুর্নীতিগ্রস্ত বলে আক্রমণ করেছে। এর পাশাপাশি মুর্শিদাবাদে একটা জ্বলন্ত উদাহরণ হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, সেই বিষয়ে যে খুন হয়েছিল সেই খুনের দায় কিন্তু মুখ্যমন্ত্রীর উপরেই তিনি চাপাচ্ছেন এবং তিনি যেটা বলছেন যে সেই দায় এড়াতে পারে না। অর্থাৎ তিনি রাজনৈতিক ভাবে যেমন মুখ্যমন্ত্রীকে একদিকে আক্রমণ করছেন বিভিন্ন আইন শৃঙ্খলা বিষয়ে এবং তার পাশাপাশি যে দুর্নীতি সেই দিকেও কিন্তু আক্রমণ করেছেন এবং সেই সব দুর্নীতি এবং এই আইন শৃঙ্খলা এইসব নিয়ে কিন্তু তার যে ভোটের লড়াই, সেই ভোটের লড়াইয়ের তার হাতিয়ার হবে এবং এর পাশাপাশি কিন্তু আইএসএফ এবং মিমের সঙ্গে যে জোট কার্যত সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় যে সংখ্যালঘু ভোটটা তাদের পকেটে পূর্বে এবং সেই আশা রেখেই কিন্তু এই জোট নিয়ে আরো এগিয়েছে। ধন্যবাদ তোমাকে কৌশিক, আপডেটের দিকে নজর রাখো। এবং এই বিষয় নিয়ে হুমায়ুন কবির তিনি কি বলছেন, তার কি বক্তব্য একবার আপনাদেরকে শুনিয়ে দিই, শুনুন। আপনার সাথে হাত মেলাচ্ছে কিনা মিম এবং আইএসএফ মোটামুটি কতদিন অপেক্ষা করবে? পুরো জানুয়ারি মাস, কারণ ফেব্রুয়ারি মাসে লাস্টের দিকে বা 20 তারিখের পরে যে কোনো দিন ইলেকশন কমিশন ইলেকশন ডিক্লেয়ার করবে। আমরা পুরোপুরি জানুয়ারির 31 তারিখের মধ্যে গোটা রাজ্যের কোন কোন সিটে আমরা আমাদের কার সঙ্গে জোট হবে, কে কে জোট করব সেটাও যেমন ক্লিয়ার করব। পাশাপাশি 182টা সিটে টার্গেট আমরা প্রার্থী দেব। সেই 182-র মধ্যে আমাদের সঙ্গে জোটে যে থাকবে তারা কত আসন নেবে, আমি কত আসন নেব, সেটা বসে ঠিক করব। সেখানে সবার জন্য অপশন খোলা আছে। জয়প্রকাশ মজুমদার তৃণমূলের রাজ্য সহসভাপতি আমাদের সঙ্গে রয়েছেন, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, কিছুদিন আগেই জনতা উন্নয়ন পার্টি প্রতিষ্ঠা করেছেন হুমায়ুন কবির, আর এবারে তিনি বলছেন যে মিম এবং আইএসএফ এর সঙ্গে তিনি আসন্ন নির্বাচনে জোট বাঁধতে পারেন। দেখুন, উনি পার্টি প্রতিষ্ঠা করেছেন, সেটা ইলেকশন কমিশনের মান্যতা পেয়েছে কি পায়নি এসব কিছুই আমরা খবর রাখি না, প্রয়োজনও নেই। কিন্তু এই যে জোটের প্রশ্ন বলছেন, সে তো প্রথমে বললেন কংগ্রেস এবং সিপিএম এর সঙ্গে জোট, এখন বলছেন মিম এবং আইএসএফ এর সঙ্গে জোট, কোনদিন দেখবো ভারতীয় জনতা পার্টির সঙ্গে জোট। ওনার কথার কোনো ঠিক নেই। যেভাবে প্রথমেই অনেক প্রার্থী ডিক্লেয়ার করে দিলেন, তার মাঝখানে আবার নিজেই আবার 24 ঘন্টা কাটতে না কাটতেই প্রার্থী বাদ দিতে শুরু করলেন। এই সমস্ত হচ্ছে মানসিক একটা দুর্বলতা বলবো না, মানসিক ভাবে একটা ওনার চিকিৎসার প্রয়োজন বলে আমি মনে করি। সন্তুলন ঠিক নেই, মানসিক ভাবে তিনি ঠিক জায়গায় নেই। নয়তো এইরকম বারবার কথা বদলানো, নানা রকম জোটের পরিকল্পনা, বাড়িতে বসে অনেক রকম স্বপ্ন দেখা যায়। এবং এখন এর পরে আমরা খুব বেশি দেরি নেই যখন বলবেন বিজেপির সঙ্গে জোট করছি আমি। ধন্যবাদ আপনাকে। আরো একবার জানাবো আপনাদেরকে, 26শে মিম এবং আইএসএফ এর সঙ্গে জোট বাঁধার ইঙ্গিত এবারে জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির ঠিক কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। মোটামুটি এটুকু ধরে নেওয়া যেতে পারে যে কেউ শর্ত দিয়ে আমার সঙ্গে যদি কেউ কন্ডিশন আসতে চাই, আমি কোনো শর্তই রাজি নই। আমি ওপেন ফোরামে বলছি, সেখানে আমার ধারণা যে কে আসবে না আসবে সেটা পরে জানা, অন্ততপক্ষে আইএসএফ এবং আসাদুল্লাহ ওয়াইসি দল আসলেই আমি এনাফ ইজ এনাফ বলে একটা কথা আছে। বাংলার রাজনীতিতে নতুন সমীকরণ করে দেখাবো, টিএমসি কে ক্ষমতাচ্যুত করে দেখাবো। আগামী দিনে সময় কথা বলবে কে কার সাথে জোটে থাকবে, কে থাকবে না।
বিজেপি নেতা দেবজিৎ সরকার আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, একটা নতুন দল তৈরি করেছেন হুমায়ুন কবির এবং তিনি ভীষণ আত্মবিশ্বাসী যে তার দলের সমর্থন ছাড়া নাকি কেউই সরকার করতে পারবেন না, একাধিকবার তিনি বলেছেন। কিন্তু এবারে তিনি বলছেন মিম এবং আইএসএফ এর সঙ্গেও তিনি জোট বাঁধতে পারেন আসন্ন এই বিধানসভা নির্বাচনে। ভারতে এবং পশ্চিমবাংলায় অনেকগুলো দল আছে রাজনীতি করে, রাজনৈতিক দলের কমতি নেই, কিন্তু নতুন রাজনৈতিক দল কি হবে, তাদের সমীকরণ কি হবে, এইসব নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ এখন আর ভাবছে না। পশ্চিমবঙ্গের মানুষ শুধু ভাবছে এটাই, বাঁচতে গেলে এই আসন্ন 26-এর যে নির্বাচন, তাতে বোতাম টিপে, সঠিক বোতাম টিপে তৃণমূল কংগ্রেসকে হারাতে হবে, সরাতে হবে। এবং তার একমাত্র বিশ্বাসযোগ্য মুখ হচ্ছে ভারতীয় জনতা পার্টি, বিজেপি। যদি কোনো কারণে কেউ কোনো দল বানিয়ে বিজেপির ভোট কেটে পেছনের দরজা দিয়ে তৃণমূল কংগ্রেসকে সুবিধে পাওয়ানোর চেষ্টা করেন, তার মানে সেটা তৃণমূল কংগ্রেসেরই পেছনের দরজা দিয়ে হাত ধরা হলো। সুতরাং বাংলার মানুষ এই জিনিস মেনে নেবেন না। বাংলার মানুষ জানে বাঁচতে চায় বিজেপি, তাই। সুতরাং তৃণমূল হারছে, বিজেপি জিতছে, পশ্চিমবঙ্গের মানুষ জিতছে। ধন্যবাদ আপনাকে। কিছুদিন আগেই জনতা উন্নয়ন পার্টি প্রতিষ্ঠা করেছেন হুমায়ুন কবির। 182টি আসনে জোট করে প্রার্থী দেওয়া হবে। কোন সিটে কার সঙ্গে জোট 31শে জানুয়ারির মধ্যেই ঠিক করা হবে, জানিয়েছেন ভরতপুরের বিধায়ক এবং জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, এবারে জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির তিনি বলছেন যে আইএসএফ এর, অর্থাৎ আপনি যে দলের বিধায়ক সেই দলের সঙ্গে তিনি জোট বাঁধতে পারেন, এমনকি মিমের সঙ্গেও তিনি জোট বাঁধতে পারেন। 31শে জানুয়ারির মধ্যে তিনি পুরোটা খোলাসা করে দেবেন। আপনার সঙ্গে কি কোনো কথা হয়েছে এই বিষয়ে? আমার সাথে শুধু নয়, আমাদের রাজ্যের নেতৃত্ব বিষয়ে কোনো আলোচনা হয়নি। তার সাথে আলোচনা করে কথাগুলো বলছেন। আমরা 2026 যে বিধানসভা নির্বাচন আসছে, বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যত সেকুলার ফোর্সগুলো আছে তাদেরকে ঐক্যবদ্ধ করে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আপনারা কি জোট বাঁধবেন জনতা উন্নয়ন পার্টির সঙ্গে? যদি কথা হয় কোনো রকম, তাহলে কি আসন্ন এই বিধানসভা নির্বাচনে জোট বাঁধবেন? দেখুন, আমি তো এখন নিজে থেকে বলে দিতে পারি না থাকবো কি থাকবো না। তবে একটা কথা, আমাদের মূল্যবোধের আমরা রাজনীতি করি। আমাদের রাজনীতি হচ্ছে মানুষের জন্য, নির্দিষ্ট কোনো ধর্মের বা বর্ণের মানুষের জন্য নয়, সমাজের জন্য। এই মূল্যবোধ নিয়ে যারা এগিয়ে আসবে তাদের সাথে আমরা, এবং বিজেপি এবং তৃণমূলের প্রকৃত রাজনৈতিক শত্রু, তার সাথে আমরা জোট করবো। আগামী দিনে কার কার সাথে জোট হবে না হবে সেটা নিয়ে এই মুহূর্তে আমি এই ধরনের অনিয়ারে বলা সম্ভব নয়, কারণ আমাদের পার্টির একটা রাজ্য কমিটি কোর কমিটি আলোচনার ভিত্তিতে বলতে পারবো, যদি এখনো পর্যন্ত এই বিষয়